সকল সাহিত্যপ্রেমী শ্রোতাগণকে স্বাগত আমাদের কবিকক্ষ পরিবারে। আপনাদের সকলকে আমাদের মাতৃভাষায় সাহিত্য রসে আমোদিত এবং রোমাঞ্চকর করবার প্রচেষ্টায় আমাদের এই নিবেদন। দিবাকর কয়াল রচিত এই রোমাঞ্চকর এবং রোমহর্ষক গল্পের নাম ছায়াপথ। গল্পের সূত্রধার রাখাল দাস। চলুন সাহিত্য রসে ডুব দেওয়া যাক। অ্যাক্সিডেন্টের পর বহু কোলাহল শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম অন্ধকার আর শুধু অন্ধকার। তখনই হঠাৎ চোখ খুলল হাসপাতালে। নিজেকে ওঠানোর চেষ্টা করলেও শরীর আর সাথ দিচ্ছিল না। চারিদিকে দেখলাম আমরা সবাই সেখানে ছিলাম। রোহিত, সিরাজ, রিক্তা আমার আগেই জেগে গিয়েছিল। আমাকে উঠতে দেখে তাদের মুখে এক আলাদাই আনন্দ দেখতে পাচ্ছিলাম। আমি তাদেরকে কিছু বলার আগেই এক পুলিশ অফিসার আমাদের সকলের কাছে এলো এবং আমাদের দেখে চিৎকার করে উঠল, দোহাই সেই ডাক্তারবাবুর। উনি এসে ওই পুলিশ অফিসারটাকে শান্ত করে বাইরে পাঠায় এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলে, আসলে তোমাদের অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল উনি ওখানকার অফিসার, তাই সকালে ওনাকে যা তা বলছে, তাই এত চিৎকার। আচ্ছা, তোমরা এখন সুস্থ আছো তো? হ্যাঁ। তা তোমাদের বাপু একটু সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে, মানসিক বিশ্বাস রাখো। আচ্ছা, তোমাদের সাথে কেউ কথা বলতে এসেছে? আমি জানতাম নিশ্চয়ই আমাদের মা বাবাই এসেছে। আমার ভয় এবং মায়া দুটোই অনুভব হচ্ছিল। কি করে মায়ের কান্না দেখব এবং কি করে বাবার রাগের মোকাবিলা করব, কি জানি কি হবে। কিন্তু তখনই আমার সকল অনুমান ভুল প্রমাণ করে সেই ঘরে প্রবেশ করলো এক বয়স্ক লোক। পরিচিতি সম্পর্কে বলতে গেলে পরনে ছিল পুরনো দিনের শার্ট প্যান্ট, মাথায় ছিল এক টুপি, ঘন দাড়ি ও হাতে ছিল এক লাঠি। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সে বয়স্ক লোক বলে উঠল, আর তুমি প্রথম যে ছায়াপথের মায়াটা বুঝলে? তখনই সিরাজ বলে উঠল, এ বুড়ো কী সব বলছো? এসব বাস্তবে হয় না। তোমাদের মতো বাস্তার আর কই আর মানে, কিন্তু এখন তো মানতেই হবে, তাই না? আমিও শুনে এসেছি এটা একটা লোককথা, কিন্তু ছায়াপথ জিনিসটা কি, এমন কি আছে ওখানে? কারণ আমাকে থামিয়ে রোহিত বলে উঠল, কারণ আমরা যেটা দেখেছিলাম সেটা কোনোদিন স্বপ্ন হতে পারে না। ওটা ছায়াপথই ছিল। সেই সকল জিনিস মিথ্যা হতে পারে না। আমি নিজে অনুভব করেছি, আমি বুঝতে পারছি ছায়াপথটা সত্য। হ্যাঁ, সঠিকই বলছো। ছায়াপথ তো সত্যি এক এমন রাস্তা যে ভৌতিক জগৎকে আমাদের জগতের সাথে এক করেছে। তার কোনো স্থায়িত্ব বা অস্থায়িত্বের ব্যাপার আমরা বলতে পারবো না। সে কোনো পথ নয়, সব পথই ছায়াপথ। আমার কাছে আর সময় নেই, শেষ একটাই কথা বলবো। আমরা সকলেই মনোযোগ সহকারে ওনার কথা শুনলাম। তখনই বেশ খানিকক্ষণ ঘরের মধ্যে ছিল নিস্তব্ধতা। পাখার ক্যার ক্যার শব্দ, বাইরে থেকে কাকের ডাক, ঘড়ির টিক টিক করা শব্দ ওই বয়স্ক লোকের কথাটিকে আরও ভয়াবহ ও রহস্যময় করে তুলছিল। আমিও ছায়াপথের সম্মুখীন হয়েছি, কিন্তু আমি সারো আর কিছু না, শেষ একটাই কথা বলবো, হাল ছাড়িও না, হাল ছাড়িও না হিম, হাল ছাড়িও না। এই বলে চলে গেল বয়স্ক লোকটি। বহু প্রশ্ন ছিল আমার মাথায়, তারই মধ্যে ছিল আমার নাম। কিন্তু কি করে জানলো? দুর্ভাগ্যবশত একটিও প্রশ্নের উত্তর করতে পারলাম না। যেন এক পুতুলের মতন দাঁড়িয়েছিলাম, এক জীবন্ত নির্বাক পুতুলের মতো। তখনই চারিদিকের আলো বন্ধ চালু হচ্ছিল। বাইরে সেই ঝোড়ো হাওয়া, আমাদের পাশের লোক কোথায় যেন চলে যাচ্ছিল, না তারা কোথায় হারিয়ে যাচ্ছিল। হাসপাতালের বাইরে চিৎকারের শব্দ, দেওয়ালের কোণে রক্তের ছাপ, আর আমার কানে বাজছিল সেই ট্রাকের আওয়াজ। এত কিছুতে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। হঠাৎই সব শান্ত হয়ে গেল, লাইট চলে গেল, বাইরেটা অন্ধকার এখনো। বেশ অনেকক্ষণ পর লাইট ফেরত এলো। বেশ সাহস করে মাথা তুলে সামনেটা দেখলাম এবং দেখে আমার শরীরের সমস্ত রক্তচাপ আমার নামের মতন হিমে পরিণত হচ্ছিল। কারণ আমার সামনে দাঁড়িয়েছিল
আমার সকল বন্ধু বান্ধব। কে তারা? তাদের সকলের মাথা নিচে ছিল। আমি ভয় সহকারে তাদের জিজ্ঞেস করলাম, কি 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 হয়েছে? তোরা দাঁড়িয়েছিস কেন? হঠাৎ কি হলো তোদের? তখনই ওরা মুখ তুলল। সেটা দেখে আমার চোখ এই দৃশ্যটা মিথ্যা বলে স্বীকার করতেই পারছে না। আমার সকল বন্ধু বান্ধবদের চোখে মনই ছিল না, শুধু ছিল সেই কালো অন্ধকার। তারা আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমাদের সাথে আয়, আর দেরি করিস না, এটা অনেক সুন্দর, আয় আয়। এই বলা মাত্রই তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং আমিও নিজের চোখ ঢেকে কাঁদতে থাকি। হঠাৎ শরীরের সমস্ত জায়গায় ব্যথা অনুভব করতে শুরু করলাম। কোথায় আছি আমি? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল। আমি এখনো অ্যাক্সিডেন্ট স্পটেই আছি, গায়ে বিশাল ব্যথা। কিন্তু যে স্বপ্নটা দেখলাম সেটা কি স্বপ্ন বোধ হচ্ছিল না। বেশ খানিকক্ষণ নিজেকে ঠিক করে চারিদিকে দেখলাম। নাহি সে ট্রাক দেখতে পেলাম যে আমাদের ঠুকলো, এবং নাহি আমি আমার বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছিলাম। সত্যি কেউ নেই। ছিলাম আমি ও রোহিতের সেই গাড়ি, যেটি নিজের শেষ পর্যায়ে রয়েছে। কোনোভাবে নিজেকে সামলে উঠলাম, চোখটি ভালো করে পরিষ্কার করলাম, কিন্তু সেই একই দৃশ্য। তখনই প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করলাম, কিন্তু সেখানেও নেটওয়ার্ক ছিল না। প্রশ্ন অনেক মাথায় ছিল, সেগুলোর উত্তর এখনো একটি ধাঁধা। বেশ অনেকক্ষণ অন্ধকারের দিকে তাকানোর পর চোখের মধ্যে এক মৃদু আলো দেখলাম। চিন্তা, ভয়, ব্যথা নিয়ে আমি শরীরকে হাঁপাতে হাঁপাতে ভয়ের সাথে সেখানে গেলাম। 3 তলার এক বাড়ি এবং ঘরের পাশের বোর্ডে লেখা ছিল নীলকুঠি প্যালেস। ঢুকতেই বাঁদিকে উপস্থিত ছিল, সে দেয়ালের দিকে মুখ করেছিল এক ব্যক্তি। আমি চিন্তা, ভয়ে ও বেশ চিৎকার করে বললাম, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাইরেটায়। আমি ওদের দেখতে পাচ্ছি না, আমার মোবাইলেও নেটওয়ার্ক নেই। আপনি কি কোনো সাহায্য করতে পারবেন? প্লিজ একটু দেখুন না, যদি কোনো সাহায্য করতে পারে। আমার শরীর খুব ব্যথা করছে, আমার বন্ধু বান্ধবদেরও পাচ্ছি না, আপনি একটু সাহায্য করুন। আমি জানি সবাই কোথায় আছে। আমি অবাক সহকারে ও তাড়াহুড়ো করে বললাম, কোথায় 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 পাবো ওদেরকে? বলুন আমাকে, বলুন, আমি যাব। সোজা যাও। আমার দিকে মুখ করলো ও আমি অবাক হয়ে সেই জিনিসটা দেখলাম যেটা আমি আমার স্বপ্নেও দেখেছিলাম। সেই ভয়াবহ অন্ধকার চোখ, বুঝে গেলাম এও সেই ছায়া। আমি দ্রুত সহকারে সেখান থেকে বেরোলাম এবং বেরিয়ে দেখলাম যে ঘরে আমি এতক্ষণ ছিলাম সেই ঘর সেখানে উপস্থিতি নেই। আবার আমার মনে একই প্রশ্ন, একটু আগে যেটা দেখলাম সেটাও কি একটা স্বপ্ন? চারিদিকে সেই নিস্তব্ধতা আবার বজায় রইল। কেউ আমার প্রশ্ন উত্তর দেওয়ার মতন উপস্থিত ছিল না। আর কোনো উপায় না পেয়ে সোজা হাঁটতে শুরু করলাম। কেন জানি না চোখের সামনে সকল স্মৃতি দেখা যাচ্ছিল। মা বাবার বকা, স্কুলের স্মৃতি, বন্ধু বান্ধবদের সাথে কাটানোর সময়। আমি এদেরকে হারাতে পারি না। চিৎকারের সাথে দৌড়াতে শুরু করলাম যে হয়তো আমি তাদেরকে এই ছায়াপথ থেকে বাঁচাতে পারবো। তখনই হঠাৎ ব্যথায় থাকা আমার পা দৌড়ানো সহ্য না করতে পেরে মুখের ভরে মাটিতে পড়ে গেলাম। শারীরিক ব্যথা যেন কামড়ে খাচ্ছিল সারা দেহটাকে। সকলকে বাঁচানোর ইচ্ছা শক্তি আমার শরীরের মধ্যে এক জেদ সৃষ্টি করছিল, যার ফলে নিজের হাতের ওপর জোর দিয়ে সকল কষ্টকে দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। সেই শান্ত পরিবেশটা হঠাৎ হাসির স্বরে ভেসে গেছে। মনে হচ্ছে অজস্র মানুষ যেন একসাথে হাসছে। কি হলো তা বুঝতে না পেরে এরই মধ্যে সেই ঝিল থেকে চারিদিক এগিয়ে আসে ছায়া। শান্ত পরিবেশটা হঠাৎ হাসির স্বরে মেতে যাচ্ছিল। তখনই হঠাৎ ছায়াদের 3 দিক থেকে 3 জন এগিয়ে আসে। আমার এতক্ষণের সন্ধান এবং ফল পেলাম। আমি তোদের নিয়ে যাব। তখনই রিক্তা চিৎকার করে বলে উঠল, আমাদের বাচ্চা হিম, আমরা মরতে চাই না, তুই পারবি আমাদের বাঁচাতে। প্লিজ নিজের ওপর বিশ্বাস রাখ
আর এই ছায়াপথ থেকে বেরো। কাঁদতে কাঁদতে বললাম, আমি পারবো না, আমি কি করে পারবো তোদের না নিয়ে যেতে, আমি পারবো না। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাত, তারপর শুনতে পেলাম সেই শান্ত পরিবেশটা হঠাৎ হাসির স্বরে ভেসে গেছে। আপনাকে দাঁড়াতে বারণ করেছিলাম না বাবু? আমার কান বিশ্বাস করতে পারছিল না। এটা এটা কি করে সম্ভব? এটা সেই ধাবাওয়ালাটা। এটা কি করে সম্ভব? মানে আমরা যেগুলো দেখেছি সব সব ছায়া। আমি রীতিমতন ভেঙে পড়লাম সেখানে। মাটিতে বসে আমি আবার সেই হাসির কোলাহলটা চারিদিকে ছড়িয়ে পড়ল। শেষবারের মতন আমার বন্ধু বান্ধবদের দেখে ওই ধাওয়াওয়ালাটাকে সরিয়ে দিয়ে আমি পালাতে থাকি। ভাঙা পায়ে কোনো রকমভাবে দৌড়ানোর চেষ্টা করে যাই। এখন বুঝতে পারলাম যে ধাওয়াওয়ালা এবং যে ধাবায় আমরা ছিলাম সবই ছায়াপদের অংশ। দৌড়াতে দৌড়াতে মনে হলো সেই সকল ছায়াগুলো আমাকে উদ্দেশ্য করে দৌড়ে আসছে। তখনই চোখ বন্ধ করে চিৎকার করে দৌড়াতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ পর ওই হাসির শব্দ বন্ধ হয়ে গেল। এখন ভয় করছিল চোখ খুললে আর নতুন কিছু কোনো মায়া না দেখতে পাই। তাও মনের সাহস জোগাড় করে আবার চোখে পড়ল সেই জিনিসটা যার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হলো, যে জিনিসটার জন্য আমাদের এই সকল এই অবস্থা, সেই পেট্রোল পাম্পটা। নিজেকে উৎসাহিত করে কোনোভাবে দাঁড়ালাম এবং দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আমি জানি পরিণতি কী হবে, কিন্তু তা জানা সত্ত্বেও আমি আমার হাল ছাড়তে পারি না। চিৎকার করে দৌড়াতে দৌড়াতে হাঁটুর একটি হাড় জবাব দিয়ে দিল। মুখের ভরে মাটিতে পড়ে গেলাম। নিজেকে সম্পূর্ণ এই পথের মধ্যে সমর্পণ করে দেওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু আমার বন্ধুদেরকে বাঁচানোর ইচ্ছা এবং সেই বয়স্ক লোকের হাল না ছেড়ে দেওয়ার কথাটা বারবার কানে বাজছিল। তাও নিজের চেষ্টা হারালাম না। হঠাৎ শুনতে পেলাম লোকেদের কোলাহলের শব্দ। দেখতে পাচ্ছিলাম চারিদিকে লোক, কিন্তু বিশ্বাস তো হচ্ছিলই না। তাও কেন জানি না মনে হচ্ছিল এখনও আমি ছায়াপথের কবলে রয়েছি। তাদের সকলের দিকে ভালো করে তাকালাম। তাদের চোখ কোনো অন্ধকার ছিল না, স্বাভাবিক মানুষদের মতো ছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বেশ খানিকক্ষণ অপেক্ষা করে সেখানেই পড়ে রইলাম, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারপরই বুঝতে পারলাম যে আমি পেরে গেছি, আমি বেরোতে পেরে গেছি। গিয়েই দেখতে পেলাম যে পুলিশ আর ডাক্তারবাবু একে অপরের সাথে কথা বলছে। আনন্দের সাথে তাদের কাছে গেলাম। উফ, আজকাল যে অ্যাক্সিডেন্ট হচ্ছে স্যার, তা বলার মতো না। দেখুন না, আগের দিনই যে অ্যাক্সিডেন্টটা হলো, তা কি ভাবার মতো? ঠিকই বলেছ, এই 4 জন যে মারা গেল তাদের আর বয়সটাই আর কত। ছাড়ো, আর কি করা যাবে, এই লাশের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই 13 ঘন্টা হয়ে গেছে, আপনারা যা করার একটু তাড়াতাড়ি করবেন। আননোনভাবে মৃত্যু।